Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. অনগোয়িং আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আমরা যে লাস্ট মিনিট জিকে জিএসের সাজেশনের ক্লাসটা করছিলাম, আজকে তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ডেট এটা, আর খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে 24শে এপ্রিল তারিখ আছে, এই 24শে এপ্রিল তারিখে কিন্তু ভারতের ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে। এবার এই যে পঞ্চায়েতি রাজের কথা ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো মনে রাখবে আর্টিকেল 40-তে কিন্তু বলা হয়েছে ভারতে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা। আর এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আমাদের সংবিধানের কত নম্বর পার্টে আছে? তো মনে রাখবে এটা কিন্তু আমাদের পার্ট যে 9 আছে, 9A আছে, সেখানে কিন্তু এই পঞ্চায়েতি রাজের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, কত সালে এটা যুক্ত হয়েছিল? তো মনে রাখবে 1992 সালে যে 73তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেই সংবিধান সংশোধনী অনুযায়ী কিন্তু এটাকে যোগ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, যে 2011 সালের আদমশুমারি, এখানে মনে হচ্ছে একটু তোমার এটা মিস্টেক আছে, তোমার নাম্বারিংটা মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে। যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা? মানে 2011 সালের যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা? সবথেকে বেশি লোকজন কোন তোমার হচ্ছে রাজ্যে বাস করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। মনে রাখবে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য সেটা কিন্তু উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর সবথেকে কম কোথায়? ঠিক আছে, সবথেকে কম কোথায় সেটা কিন্তু তোমার হয়ে যাবে সিকিমে। সিকিমে কিন্তু জনসংখ্যা সবথেকে কম। জনঘনত্বের দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে কি জনঘনত্বের দিক থেকে বিচার করলে কিন্তু বিহার হয়ে যাচ্ছে সবথেকে বেশি, বা তোমরা এখানে তোমার ইউনিয়ন টেরিটরি যদি হিসেবে ধরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দিল্লিও বলতে পারো। ঠিক আছে, আর সবথেকে কম জনঘনত্ব কোথায়? সবথেকে কম জনঘনত্ব কিন্তু হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 4তম কোশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে মিশ্র অর্থনীতি নির্বাচন করা হয়েছিল, বা মিক্সড ইকোনমি নির্বাচন করা হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো মিক্সড ইকোনমি এই যে তোমার ব্যাপারটা, এটা কিন্তু যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা প্রশান্তচন্দ্র মহলানবিশ বা মহলানবিশ মডেল বলে থাকি, সেখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল। আর এখানে কিন্তু তোমার যে হেভি ইন্ডাস্ট্রি ছিল, সেই হেভি ইন্ডাস্ট্রির ওপরেও কিন্তু অনেক বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন, যে নিম্নোক্ত কোন ধরনের দূষণের কারণে শ্বাসতন্ত্রজনিত বিভিন্ন রোগ দেখা যায়? তো মনে রাখবে, দেখো শ্বাসতন্ত্র যখনই আমাদেরকে বলেছে, তখনই আমাদের কি হবে? তখনই কিন্তু হয়ে যাবে বায়ু দূষণ। কারণ একমাত্র কিন্তু বায়ুর মধ্যে থাকা যে তোমার দূষিত পদার্থগুলো থেকে কিন্তু আমাদের কি হতে পারে? আমাদের কিন্তু শ্বাসতন্ত্রজনিত রোগ হতে পারে। দেখো এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো কিন্তু আমি মিক্সড রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমাদেরকে আগে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা করেছিলাম, সেখান থেকে কিন্তু বাছাই করে আমি 40টা খুব তোমার এক্সপেক্টেড, মোস্ট এক্সপেক্টেড কিন্তু কোশ্চেন নিয়ে এসেছি। আউট অফ 40 কে কত স্কোর করতে পারছো, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে মোটামুটি একটা বেসিক ধারণা পেয়ে যাবে যে এক্সামে তোমাদের কতটুকু তোমার হচ্ছে তোমরা এক্সামটাকে ভালোভাবে দিতে পারবে। তো আজকে এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের শ্বাসতন্ত্রজনিত যে রোগগুলো, সেগুলো কিন্তু বায়ু দূষণের কারণেই হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6তম কোশ্চেন, যে ভারতীয় মহাকাশ গবেষণাগারের জনক কাকে বলা হয়? বিক্রম শেঠ, বিক্রম সারাভাই, আদিত্য সারাভাই এবং অনুজ লাল। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ইন্ডিয়ান যে স্পেস তোমার হচ্ছে রিসার্চ আছে, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চের তোমার জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, এনার নামে কিন্তু একটা স্পেস স্টেশনও আছে, সেটা কোথায় আছে? সেটা কিন্তু কেরালা রাজ্যের। ঠিক আছে, কেরালা রাজ্যের যে থুম্বা নামে যে স্থানটা আছে, সেখানে কিন্তু বিক্রম সারাভাই স্পেস স্টেশনও আমাদের অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7তম কোশ্চেন, ভারতের 3 পর্যায়ের পারমাণবিক শক্তি প্রকল্প কে প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, ভারতে যে তিন পর্যায়ের যে পারমাণবিক শক্তি প্রকল্প, সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হোমি ভাবা, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ইনি কিন্তু কী করেছিলেন? ইনি কিন্তু ভারতের 3 পর্যায়ে যে পারমাণবিক শক্তি প্রকল্প, এটারই কিন্তু জনক তিনি। ঠিক আছে, তাকে কিন্তু ভারতের বা ইন্ডিয়ান তোমার অ্যাটমিক যে পাওয়ার, তার কিন্তু ফাদার বলা হয় কাকে? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8তম কোশ্চেন, যে খিলাফত আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? কী অপশান দিয়েছে? শওকত আলী ও মুসাফির আলী, শওকত আলী ও মোহাম্মদ আলী, শওকত আলী ও আরমান আলী, আর আরমান আলী এবং মোহাম্মদ আলী। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শওকত আলী এবং তোমার হচ্ছে মোহাম্মদ আলী। দেখো এই যে আলী ভাতৃদ্বয় ছিল, এরাই কিন্তু কী করেছিল? ভারতে তোমার হচ্ছে মেইন যে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। খিলাফত আন্দোলন
কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? এটা কিন্তু মোটামুটি 1919 সাল থেকে শুরু করে 1922 সাল পর্যন্ত চলেছিল, ঠিক আছে। শেষে কিন্তু এই যে আন্দোলনের শেষে কিন্তু গান্ধীজি এখানে পার্টিসিপেট করেছিল, আর গান্ধীজি কিন্তু এদেরকে তোমার হচ্ছে পরামর্শ দিয়েছিল যে তোমরা অসহযোগ আন্দোলনের দিকে এগোও। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, যে ভারতীয় দণ্ডবিধি, ঠিক আছে, এটাকে আমরা ইন্ডিয়ান পেনাল কোড বলে থাকি, বর্তমানে কিন্তু এটা বিএনএস নামে পরিচিত, ঠিক আছে। বর্তমানে কিন্তু আইপিসিএন নেই, বর্তমানে কিন্তু এটা বিএনএস হয়ে গেছে, ভারতীয় ন্যায় সংহিতার সেই 377 নম্বর ধারা অনুযায়ী ক্ষেত্রে ভারতের লড়াইয়ে নেতৃত্ব প্রদানকারী বিখ্যাত ভারতীয় মহিলা আইনজীবীর নাম কি? দেখো এটা কিন্তু তখনকার সময়ের তোমার হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু তোমার হয়ে যাবে এখানে যে অপশান নাম্বার 1 আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে মেনকা গুরুস্বামী আর কিন্তু তোমার অরুন্ধতী কার্জু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12তম কোশ্চেন, এটা আমি আপডেট করে দিয়েছি, যে 2025 সালের উন্নয়ন সূচি অনুসারে, মানব উন্নয়ন সূচি অনুসারে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে? দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু HDI এর কথা বলেছে, ঠিক আছে। HDI মানে কি? HDI মানে কিন্তু হয়ে যাচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা কে জারি করে? তো মনে রাখবে, এটা কিন্তু যে ইউএনডিপি আছে, ইউএনডিপি আছে, সেই ইউএনডিপি কিন্তু এটা জারি করে, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু এটা জারি করে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কোন দেশ বা HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে আমরা মানব উন্নয়ন সূচি বলে থাকি, সেইখানে কোন দেশ প্রথমে আছে? তো মনে রাখবে আইসল্যান্ড কিন্তু এখানে প্রথমে আছে। আর বর্তমানে ভারতের র্যাঙ্ক কত? 2025 অনুযায়ী, এটা কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো মনে রাখবে ভারতের র্যাঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে 130, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13তম কোশ্চেন, যে এমন একটি মৌলের নাম বলো যার ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। দেখো তোমরা আমার সাথে যারা কিন্তু রেলের গ্রুপ ডির ক্লাসগুলো ফলো করো, তাদের জন্য কিন্তু খুব সোজা একটা কোশ্চেন, জাস্ট এগুলোকে প্লাস করো, 2 আর 8 10, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে 17। আর কোন মৌলের তোমার পারমাণবিক ক্রমাঙ্ক 17? তো আমরা কিন্তু সকলেই জানি যে ক্লোরিন থাকে, সেই ক্লোরিনের কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়ে যাচ্ছে? ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে তোমার 17। এটা কিন্তু অপশান 1-এই আছে। আর ক্লোরিন কি? ক্লোরিন কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা হ্যালোজেন মৌল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14তম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খলার তৃতীয় টপিক স্তরে রয়েছে? মানে তোমার যে খাদ্য শৃঙ্খলা থাকে বা টপিক লেভেল থাকে, সেই টপিক লেভেলের একদম 3 নম্বর স্থানে কে আছে? দেখো আমরা যদি এখানে খাদ্য পিরামিড আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখব একদম যে তোমার নিচের যে স্তর, সেখানে কারা থাকে? সেখানে কিন্তু তোমার প্রাইমারি তোমার হচ্ছে কনজিউমার থাকে, মানে এক কথায় বলতে গেলে অটোট্রপস থাকে, অর্থাৎ তোমার যারা কিন্তু নিজের খাবার নিজেই তৈরি করে, বা আমরা এক কথায় বলতে পারি এখানে কিন্তু কি থাকে? এখানে কিন্তু তোমার হচ্ছে স্বভোজী থাকে, ঠিক আছে। এখানে কিন্তু স্বভোজী থাকে, যারা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে কি করে না তোমার হচ্ছে খাদ্য তৈরি করে। 2 নম্বর স্তরে কে থাকে? 2 নম্বর স্তরে কিন্তু থাকে তোমার হচ্ছে হার্বিভোরাস। মানে কি? মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে যাদেরকে আমরা কি বলি? যাদেরকে কিন্তু আমরা তৃণভোজী বলি। আর যে 3 নাম্বার যেটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা বলে থাকি যে দ্বিতীয় শ্রেণীর খাদক, অর্থাৎ প্রথমে যেটা আছে তাকে আমরা কি বলি? প্রথম যে স্তরটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি তোমার হচ্ছে উৎপাদক। তারপরটাকে কি বলি? প্রথম শ্রেণীর খাদক। আর দ্বিতীয় শ্রেণীর খাদক কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। একটা টপিক শৃঙ্খলার বা একটা তোমার হচ্ছে খাদ্য শৃঙ্খলার যে 3 নম্বর স্তরে কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাদকরা থাকে। এরা মেনলি কি হয়ে থাকে? এরা মেনলি কিন্তু তোমার হয়ে থাকে কার্নিভোরাস বা মাংসাশী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি কার্বনের ভিন্নরূপ বা অ্যালোট্রপ? তো এর মধ্যে থেকে কোনটা কার্বনের অ্যালোট্রপ সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। মার্বেল, চক, হিরক নাকি জিপসাম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4টে অপশনের মধ্যে থেকে যে হিরে আছে সেটা কি? সেটা কিন্তু কার্বনের একটা অ্যালোট্রপ বা রূপভেদ, ঠিক আছে। মনে রাখবে কার্বনের কিন্তু একটা তোমার ক্রিস্টালাইন, ঠিক আছে, একটা স্বচ্ছ কিন্তু তোমার হচ্ছে রূপভেদ হয়ে যাচ্ছে হিরে, ঠিক আছে, এটাকে আমরা হিরে বলি। আর একটা কি? আর একটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ফুলারিন, ঠিক আছে। আর একটা কিন্তু হয়ে যাচ্ছে ফুলারিন, যেটাকে বাকমিনিস্টার ফুলারিনও কিন্তু বলা হয়, যেটা সংকেত কত? যেটা সংকেত কিন্তু হয়ে যাচ্ছে C60, ঠিক আছে। এছাড়াও কিন্তু মনে রাখবে কার্বনের যে আইসোটোপ আছে C14, এটার সাহায্যে কী করা হয়? এটার সাহায্যে কিন্তু কোনো তোমার আর্কিওলজিক্যাল জিনিস বা প্রাচীন কোনো জিনিসের কিন্তু বয়স নির্ধারণ করা হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, তো দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের। পরবর্তী কোশ্চেনে বলেছে যে অর্থনৈতিক আকার অনুযায়ী জিডিপি র্যাঙ্কিংয়ের 2025-এ ভারতের স্থান কত? দেখো বর্তমানে কিন্তু ভারতের স্থান কত? বর্তমানে কিন্তু তোমার ভারতের স্থান হয়ে যাচ্ছে তোমার চতুর্থ, ঠিক আছে। জিডিপি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভারতের স্থান কিন্তু কত হয়ে যাচ্ছে? ভারতের স্থান কিন্তু হয়ে যাচ্ছে চতুর্থ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18তম কোশ্চেন, যে রাওলাট আইন কবে পাশ হয়েছিল? দেখো
হিস্ট্রির কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের কোশ্চেন হচ্ছে এই রাওলাট আইন, যেটা কিন্তু 1919 সালে তোমার পাস হয়েছিল। এখানে কি বলা হয়েছিল, এখানে কিন্তু বলা হয়েছিল কোনো রকম ওয়ারেন্ট ছাড়া বা কোনো রকম তোমার হচ্ছে প্রিডর, তোমার কোনো রকম পূর্বের অনুমতি ছাড়াই কিন্তু যে কোনো মানুষকে অ্যারেস্ট করা যেতে পারে, বা কিন্তু তোমার কোনো রকমভাবে যদি কোনো জায়গায় হিউম্যানস গ্যাদারিং হয়, অর্থাৎ তোমার হচ্ছে মানুষ যদি এক জায়গায় জড়ো হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা যেতে পারে। তো এই যে রাওলাট আইনটা, এটা কবে পাস হয়েছিল তোমাদের রাখবে, এটা কিন্তু পাস হয়েছিল 1919 সালে। আর এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই কিন্তু পাঞ্জাবের যে জালিয়ানওয়ালাবাগ, সেখানে কি করা হয়েছিল, সেখানে কিন্তু একটা তোমার সভা আয়োজন করা হয়েছিল, যেখানে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকারটা ঘটেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 19 নম্বর কোশ্চেন কি বলছে, যে কম্পিউটারে রিমোট লগ ইনকে কী সহজতর করে তোলে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী বলেছে, টেলনেট বলেছে, আরটিপি বলেছে, এইচটিটিপি বলেছে, আর এফটিপি বলেছে। দেখো তোমাদের যে কম্পিউটার টপিক আছে, সেই কম্পিউটার টপিক থেকে কিন্তু তোমাদের রেগুলার কোশ্চেন আসছে, প্রত্যেক দিন কিন্তু 5 থেকে 6টা করে কোশ্চেন আসছে। আমার যারা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, মোস্ট অফ দি কিন্তু তোমাদের ছেলেদের কিন্তু ভুবনেশ্বরে পরীক্ষা পড়েছে, এবার একটু দূরেই পরীক্ষা পড়েছে, এবার কিন্তু কলকাতাতে পড়েনি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরেই পড়েছে। তো দেখো তাদের কাছ থেকে কিন্তু অফলাইন ব্যাচের বলো বা অনলাইন তোমরা যারা ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করো, ঠিক আছে, তাদের সবার কাছ থেকে কিন্তু খবরাখবর পাওয়ার পর থেকে এটাই কিন্তু বুঝতে পারছি যে প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটে কিন্তু আজকেও কিন্তু খবর পেয়েছি যে 10 থেকে 12টা কিন্তু কী থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মতো কোশ্চেন থাকছে, আর 5 থেকে 6টা কিন্তু কী থাকছে, 5 থেকে 6টা কিন্তু কম্পিউটারের কোশ্চেন থাকছে। হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু একদম নামমাত্র কোশ্চেন আসছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেলনেট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 20তম কোশ্চেন, যে বিশ্ব পুস্তক ও সত্ত্বাধিকার দিবস কবে পালন করা হয়। আবার কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেট থেকে কোশ্চেন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 23শে এপ্রিল। 23শে এপ্রিল তারিখটা কী করা হয়, 23শে এপ্রিল তারিখটাকে কিন্তু ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে হিসেবে পালন করা হয়। দেখো 1 এপ্রিল মাস থেকে কিন্তু দুটো ইম্পর্টেন্ট ডেট তোমরা জানতে পারলে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 21তম কোশ্চেন, যে 2018 সালের জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছিল। দেখো এই যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু তোমার 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে কিন্তু এটা অপ্রয়োজনীয়। তোমরা 2022-এর যে তোমার এশিয়ান গেমস হয়েছিল বা কমনওয়েলথ গেমস যেটা হয়েছিল, তোমরা কিন্তু সেইটার যে তোমার করতে পারো, সেইটার যে ডেটাগুলো সেইগুলোকে কিন্তু তোমরা ফলো করতে পারো। তো এটা সঠিক অ্যান্সার আমি বলে রাখছি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান, যদিও কিন্তু বর্তমানে এই কোশ্চেনটা অপ্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 22তম কোশ্চেন, আগস্ট 2019 অনুযায়ী হিমালয়ে কতগুলি শৃঙ্গ দেশি এবং বিদেশি পর্বত আরোহীদের জন্য পর্বত আরোহণের জন্য খোলা হয়েছে। দেখো এটা কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি না, এটাকে কিন্তু আমরা স্ট্র্যাটেজিকেই বলতে পারি। ঠিক আছে, দেখো কি বলছে, যে হিমালয়ের কতগুলো রেঞ্জে তোমার হচ্ছে আমরা চাইলে হিল ক্লাইম্বিং করতে পারবো। তো মোটামুটি কিন্তু 137টা রেঞ্জে কিন্তু পারমিশন দেওয়া আছে, আমরা কিন্তু সেখানে চাইলে হিল ক্লাইম্বিং করতে পারবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 23 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ধনাত্মক আয়নকে কি বলা হয়, অ্যানায়ন বলা হয়, ক্যাটায়ন বলা হয়, অণু বলা হয়, নাকি পরমাণু বলা হয়। তো সায়েন্স থেকে একটা কোশ্চেন আবারও বলছি, যারা আমার সাথে কিন্তু গ্রুপ ডির ক্লাসগুলো রেগুলার ফলো করছো, তাদের জন্য কিন্তু একদম জলভাত এই কোশ্চেনগুলো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যাটায়ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 24তম কোশ্চেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন। নবাব সৈয়দ মুহম্মদ বাহাদুর, তারপরে দাদাভাই নৌরোজি, আবুল কালাম আজাদ এবং বদরুদ্দিন তৈয়বজি। দেখো কংগ্রেসের যে তোমার মাদ্রাজ অধিবেশন হয়েছিল কত সালে, 1887 সালে কংগ্রেসের যে তৃতীয় তথা মাদ্রাজ অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি অংশগ্রহণ করেছিল, বা মুসলিম কিন্তু সভাপতির দ্বারা কংগ্রেসটা লেড করা হয়েছিল। তো সেই প্রথম মুসলিম সভাপতির নাম কি, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 25তম কোশ্চেন কি বলেছে, যে পেরিফেরাল আইউতে, এটা আইউ মানে তোমার হয়ে যাচ্ছে অপারেটিং সিস্টেম, যে পেরিফেরাল অপারেটিং সিস্টেমে কতগুলি আউটপুট রয়েছে। ঠিক আছে, মানে কতগুলি আউটপুট কিন্তু ডিভাইস রয়েছে পেরিফেরাল অপারেটিং সিস্টেমে। দেখো এগেন কিন্তু কম্পিউটার থেকে একটা কোশ্চেন, তাই খুব বারবার করে বলছি কিন্তু তোমাদেরকে, যে কম্পিউটারটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। বারবার করে বলছি তার কারণ এটাই, কারণ প্রত্যেকটা শিফটে কিন্তু কম্পিউটার থেকে 5 থেকে 6টা করে কোশ্চেন তোমাদের আসছে। ঠিক আছে, তো মনে রাখবে পেরিফেরাল যে তোমার অপারেটিং সিস্টেম আছে, সেখানে যে আউটপুট আছে, সেখানে মোট কতগুলো আউটপুট আছে, সেখানে কিন্তু মোট 256 রকমের আউটপুট ডিভাইস আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 26তম কোশ্চেন কি বলেছে, যে কোন জল বিভাজিকা উন্নয়ন এবং পরিকল্পনার কার্যক্রমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছে। ঠিক আছে, দেশ সুধার,
অর্ডারি পানি সংসদ হরিয়ালি আর হচ্ছে নিরুমারু। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিরুমারু। যে জল পরিকল্পনাটা আছে বা জলবিভাজিকা পরিকল্পনা আছে সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 27তম কোশ্চেন কী বলেছে যে লর্ড আরউইনকে পাঠানো চিঠিতে মহাত্মা গান্ধী কতগুলি দাবির কথা উল্লেখ করেছিলেন। ঠিক আছে, তো দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে তোমার আরউইনের চুক্তি কত সালে হয়েছিল। তো 1931 সালে কিন্তু গান্ধী আরউইন চুক্তি হয়েছিল, যেখানে কিন্তু কি করেছিল, যেখানে কিন্তু গান্ধীজি লর্ড আরউইনকে মোট চিঠিতে মোট 11টা টপিক, ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোট 11টা টপিক কিন্তু চিঠি লিখে পাঠিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 28তম কোশ্চেন যে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের উপাদান নয়? সিপিইউ, কাগজ, মেমোরি নাকি এএলইউ? দেখো এর থেকে সোজা কোশ্চেন আর হতে পারে না, খুব সোজা একটা কোশ্চেন। নিম্নলিখিত কোনটি তোমার হচ্ছে কম্পিউটারের অংশ নয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কাগজ। এটা কিন্তু খুব সোজা একটা কোশ্চেন আমরা এখানে বলতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা এখানে একটা জিনিস দেখে নেব। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমার বলেছে সিপিইউ। সিপিইউ মানে কি তোমরা কিন্তু সকলে জানো, সিপিইউকে কিন্তু কি বলা হয়? কম্পিউটারের ব্রেন বলা হয়ে থাকে। আর সিপিইউ মানে কি? সিপিইউ মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। আর কম্পিউটারের মেমোরি কিন্তু অনেক রকমের মেমোরি হয়ে থাকে, প্রাইমারি মেমোরি হয়ে থাকে, ঠিক আছে। কম্পিউটারে কিন্তু তোমার হচ্ছে প্রাইমারি মেমোরি হয়ে থাকে, সেকেন্ডারি মেমোরি হয়ে থাকে। সেকেন্ডারি মেমোরি কিন্তু আমরা যেগুলোকে ইনপুট করি। আর প্রাইমারি মেমোরির মধ্যে কোনগুলো পড়ে? প্রাইমারি মেমোরির মধ্যে কিন্তু তোমার যে র্যাম রম থাকে এগুলো কিন্তু তোমার হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে। আর এএলইউ কি? দেখো কম্পিউটারের যে লজিক্যাল বা কম্পিউটারের যে হিসেব নিকেশের কাজ সেটা কোনটা করে থাকে? সেটা কিন্তু এই অ্যারিথমেটিক লজিক ইউনিট করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 29তম কোশ্চেন যে 2023 সালে কোন দেশ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এখানে কিন্তু তোমার এখানে দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের 2023 সাল বলেছে যে 2023 সালে কোন দেশ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের ভারত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 30তম কোশ্চেন যে ভারত কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল? 1974, 1976, 1981 এবং 1969। দেখো ভারতে এখনও পর্যন্ত কিন্তু দুইবার তোমার হচ্ছে নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে, ঠিক আছে। যেটা কিন্তু তোমার একবার হয়েছিল কত সালে? যেটা কিন্তু একবার তোমার 1974 সালে হয়েছিল, যেটা কিন্তু প্রথম ছিল। আর এই অপারেশনের নাম কি ছিল? তো মনে রাখবে এই অপারেশনের নাম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে। তো এটা কার সময় হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু ইন্দিরা গান্ধীর সময় রাজস্থানের পোখরানে হয়েছিল। এরপর কিন্তু ভারতের দ্বিতীয়বারের জন্য, তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা আমরা আগে দেখে নিই। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 1974 সালে। এরপর কিন্তু ভারতে দ্বিতীয়বারের জন্য আবার নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল, ঠিক আছে। তো সেই যে নিউক্লিয়ার টেস্টটা করা হয়েছিল তার যে কোড নেম কী ছিল সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। দ্বিতীয়বারের জন্য ভারতে তোমার হচ্ছে যে নিউক্লিয়ার টেস্টটা করা হয়েছিল আবার কিন্তু সেই একই জায়গায় রাজস্থানের পোখরানে করা হয়েছিল। তো সেটা তোমার যে তার যে কোড নেম ছিল বা তার যে অপারেশনটার নাম কী ছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 31তম কোশ্চেন যে ভারত সরকার কর্তৃক নিম্নলিখিত গ্রামীণ আবাসন প্রকল্পগুলির মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা রূপে পুনর্গঠিত হয়েছে? মানে এর মধ্যে থেকে কোনটা তোমার হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইন্দিরা আবাস যোজনা, ঠিক আছে। এটা কি? এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভারত সরকার কর্তৃক কি? ভারত সরকার কর্তৃক কিন্তু আবাস যোজনার একটা অংশ। দেখো এই যে যোজনা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যোজনা রিলেটেড কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, এক সেকেন্ড একটু ওয়েট করবে, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 32তম কোশ্চেন যে ভারতের কতগুলি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ? দেখো ভারতের মোট কতগুলো সংস্থা আছে যারা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের অংশ বা ইউএনও, ঠিক আছে, ইউএনওর অংশ। তো ভারতে কিন্তু বর্তমানে মোট 28টা এমন সংস্থা আছে যারা কিন্তু ইউএনওর সাথে সংযুক্ত রয়েছে। এবার দেখো ইউএনও সম্পর্কে একটা এক্সট্রা ডিটেলস আমরা জেনে রাখি। ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখবে ইউএনও কিন্তু 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1945 সালের যে 24শে অক্টোবর, ঠিক আছে, 1945 সালের 24শে অক্টোবর কিন্তু ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 33তম কোশ্চেন যে 1920-22 সালে কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? দেখো একটুকে কিন্তু যখন তোমাদের খিলাফত আন্দোলনের কথা বললাম তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে খিলাফত আন্দোলনের শেষের দিকে কিন্তু গান্ধীজি সেখানে আসেন আর সেখানে কিন্তু অসহযোগ আন্দোলনের প্রস্তাব দিয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? এই যে খিলাফত আন্দোলনের পর যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তার সম্পূর্ণ ক্রেডিটটা বা তার সম্পূর্ণ তোমার হচ্ছে সভাপতিত্ব বলতে পারি
আমরা, বা তার সম্পূর্ণ যে দায়ভার সেটা কে গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু মহাত্মা গান্ধী গ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধী কিন্তু এটাকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 34তম কোশ্চেন, যে ড্যাশটি রাজ্য ও ড্যাশটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। দেখো খুব সোজা একটা কোশ্চেন, যে ভারতে বর্তমানে মোট কতগুলি রাজ্য এবং কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো মনে রাখবে ভারতে কিন্তু বর্তমানে মোট কটা, এখানে দেখো এখানে কিন্তু তোমার অপশানটা এটা 8 হবে, ঠিক আছে, এটা তোমার কিন্তু 8 হয়ে যাবে। ভারতে কিন্তু বর্তমানে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 36তম কোশ্চেন, যে মে 2025 পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনের সুরক্ষা কাউন্সিলে ভারত কতবার অস্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হয়েছে। দেখো এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আছে, যেটাকে আমরা ইউএনএসসি বলে থাকি, এখানে কিন্তু মোট 15টা মেম্বার থাকে, ঠিক আছে। সেই 15টা মেম্বারের মধ্যে কিন্তু তোমার 5 জন থাকে পার্মানেন্ট, যাকে আমি পি দিয়ে ডিনোট করছি, আর কি থাকে 10 জন কিন্তু তোমার থাকে নন পার্মানেন্ট, ঠিক আছে। 10 জন কিন্তু তোমার হচ্ছে পার্মানেন্ট থাকেন না, ঠিক আছে। তো এই যে তোমার দেখতে পাচ্ছ, এই যে 5টা মেম্বার আছে যারা পার্মানেন্ট, ভারত কিন্তু এদের মধ্যে পড়ে না, ভারত কিন্তু অস্থায়ী মেম্বারদের দলের পড়ে। তো মনে রাখবে ভারত এখনও পর্যন্ত কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মোট অস্থায়ী সদস্য হিসেবে 8বার কিন্তু তোমার দায়িত্ব পেয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 37তম কোশ্চেন, যে কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের তা প্রত্যাহার করতে বাধ্য করেছিল। দেখো এটা কিন্তু একটা স্ট্যাটিক প্লাস আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বলতে পারি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউএসএ, ঠিক আছে। ভারত সরকার কী করেছিল, ইউএসএর একটা পেটেন্টের সাথে কিন্তু চ্যালেঞ্জ করে সেটাকে ইউএসএর পেটেন্টকে কিন্তু প্রত্যাহার করেছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের কোনটা, সেটা কিন্তু তোমার হয়ে যাবে হলুদের একটা প্রকারকে নিয়ে কিন্তু এই ঝামেলাটা ভারত এবং ইউএসএর মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 38তম কোশ্চেন কি বলেছে, যে পরিবেশ এবং অরণ্য প্রসঙ্গে WCCB এর অর্থ কী, ঠিক আছে। পরিবেশ এবং অরণ্য প্রসঙ্গে WCCB এর অর্থ কী, ওয়ার্ল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ওয়ার্ল্ড কনজারভেশন কন্ট্রোল ব্যুরো, আর একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন কন্ট্রোল ব্যুরো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান 4, ওয়াইল্ড লাইফ কনজারভেশন কন্ট্রোল ব্যুরো। অর্থাৎ আমাদের যে ওয়াইল্ড লাইফ আছে সেই ওয়াইল্ড লাইফকে কিন্তু কন্ট্রোল করার কথা বলছে বা কনজার্ভ করার কথা বলছে এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 39তম কোশ্চেন কী বলছে, দেখো আজকের 39তম কোশ্চেন, মনে হচ্ছে এক সেকেন্ড, একটু মনে হচ্ছে তোমার ভুল বলা হয়ে গেল, এটা সরি একটু ভুল হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করবে, সরি আবারও বলছি, এটা কিন্তু অপশান বি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি এখানে লিখেও রেখেছিলাম, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, এটাই কিন্তু তোমার হয়ে যাবে WB, ঠিক আছে। সরি আবার ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের হয়ে যাবে WCCB এর ফুল ফর্ম, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। আবারও কিন্তু ক্ষমা চাইছি তোমাদের কাছে একটু ভুল বলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 39তম কোশ্চেন, যে বিশ্বের সবথেকে ব্যস্ততম সামুদ্রিক পথ কোনটা, উত্তমাশা অন্তরীপ, উত্তর আটলান্টিক সমুদ্রপথ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপথ, নাকি উত্তর প্রশান্ত মহাসাগরীয় পথ। তো মনে রাখবে ওয়ার্ল্ডের বিজিয়েস্ট তোমার হচ্ছে সি রুট যেটা, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে উত্তর আটলান্টিক সমুদ্রপথ, এটা কিন্তু ওয়ার্ল্ডের বিজিয়েস্ট তোমার হচ্ছে সি রুট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 40 নম্বর কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বারা প্রভাবিত দেশগুলিতে শিশু এবং মায়েদের জরুরি খাদ্য এবং স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য নিচের কোন সংস্থাটা গঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউনিসেফের ফুল ফর্ম কি, ইউনিসেফের ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, ঠিক আছে। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড কিন্তু হয়ে যাচ্ছে এই ইউনিসেফের ফুল কথা। এবার দেখো এখানে দেখো ইউনেস্কোর কথা বলেছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে, তো মনে রাখবে ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু প্যারিসে আছে, ঠিক আছে। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কত সালে গঠিত হয়েছিল, এটা কিন্তু 1944 সালে গঠিত হয়েছিল। তো এটার সদর দপ্তর কোথায় আছে, এটার সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে আছে, ঠিক আছে। WDC লিখলাম, ওয়াশিংটন ডিসিতে আছে। হু এর সদর দপ্তর কোথায় আছে, তো মনে রাখবে হু এর যে সদর দপ্তর সেটা কোথায় আছে, সেটা কিন্তু জেনেভা শহরে আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 40 তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে কিন্তু বোঝা যাবে যে পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন কতটুকু। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।